নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রের শিফটিং এবং সেটা 12টি লগ্নের ওপরে কী প্রকারের ইম্প্যাক্ট ফেলবে তার উপর একটা ভিভিড ডিসকাশন। আলোচনা শুরুর আগে শুধু বলে দিই যে বৃহস্পতি এতদিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল, যেটি তার নিজের নক্ষত্র, এবং আজকে আমি যেদিন অনুষ্ঠান করছি 28 তারিখ, সেদিন নক্ষত্র শিফট করে বৃহস্পতি পরবর্তী প্রায় 10 মাসের জন্য সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এবং এই নক্ষত্রটি শনির নক্ষত্র, আপনারা সবাই জানেন 26 নম্বর নক্ষত্র। একদম মুখ্যের স্থানে পৌঁছানোর আগের যে অবস্থান সেটা হচ্ছে এই নক্ষত্রের মেন গুণাবলী। তা আমি এই নক্ষত্র নিয়ে একটু ডিটেলড আলোচনা করে তারপরে এই নক্ষত্রে বৃহস্পতির সার্বিক ইম্প্যাক্ট কী হয় সেটা বলবো, তারপরে একটু লগ্নভিত্তিক বলে দেবো, কারণ প্রায় টেন্টেটিভলি 1 বছর এই নক্ষত্রে স্টে করবে। আপনারা প্রায় সবাই জানেন যে বৃহস্পতি যে ডিগ্রিতে গিয়ে বক্রি হবে সেটা 15 ডিগ্রির থেকে কম, 29শে জুলাই 2022 সালে, এবং মার্গী হবে 24শে নভেম্বর, সেটা 4.5 ডিগ্রির থেকে একটু বেশি। তো এই যে স্প্যানটা আছে, এই পুরো স্প্যানটাই থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি আলটিমেটলি সামনের বছর 24শে ফেব্রুয়ারি 2023 সালে বেলা 11:43 রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে পিছনে ফেলে, এবং রেবতী নক্ষত্র নিয়ে সে পরবর্তী 2 মাস অতিচার গতিতে থাকবে, এবং আলটিমেটলি 22শে এপ্রিল 2023 গণনাটা যোগ ক্রস করে এবং পরবর্তী 3 ডিগ্রি পর্যন্ত তার একটা মিনিমাম প্রভাব নিয়ে সে কেতুর নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, মেষ রাশিতে তার পুনরায় যাত্রা শুরু হবে মেষ থেকে। তো এই প্রসেসটা সামনের বছরে। তো এতদিন ধরে একটা নক্ষত্রে অবস্থানকালে এই নক্ষত্রের উপরে আমাদের যে প্রভাব আছে, জনমানুষে বৃহস্পতি থাকলে তার কি হয় সেটা নিয়ে বলবো। দয়া করে একটু শেয়ার করবেন ভিডিও, ইম্পর্টেন্ট টপিক। তো আপনারা যত মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তারা বেটার হবে সেটা। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। প্রথম আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে একটু বলে দিই। দেখুন, প্রথম উত্তর, দ্য নর্দার্ন সাইড, উত্তর ভাদ্র, সেটা হচ্ছে ভদ্র শব্দ থেকে এসছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পদ মানে হচ্ছে আমাদের পা, অর্থাৎ যে এমন একটি নক্ষত্র যার আচরণের মধ্যে একটা ভদ্রতা আছে এবং যার মধ্যে সেই ভদ্রতার বৃদ্ধি, অর্থাৎ সেটার মধ্যে সেটার একটা অগ্রগতি আছে, পরিষ্কার বলা যায়। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে একটা ঊর্ধ্বগতি বা অগ্রগতি আছে এবং সেটার মধ্যে অত্যন্ত ওয়েল ডিসেন্সি আছে, সেটা প্রথমেই বলে দেওয়া যায়। এই নক্ষত্রের যে বিস্তার আছে, যে জোনটার মধ্যে 360 ডিগ্রির মধ্যে যে বিস্তার করে, সেই বিস্তার আছে 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। লাস্ট যে 13 ডিগ্রি 20 মিনিট সেটা রেবতী নক্ষত্র 27 নম্বরের জন্য আছে। এই নক্ষত্রের প্রভূত গুণের অধিকারী এই নক্ষত্র। প্রভূত মানে খুব গুণী নক্ষত্র। শনির নক্ষত্র অত্যন্ত গুণী। আমি আপনাদের বলেছিলাম যে শনির যে 3টে নক্ষত্র থাকে, 3টে নক্ষত্রই একটি করে ঘর নিয়ে থাকে, খুব মাইনিউটলি দেখবেন, এবং 3টে নক্ষত্রের মধ্যেই একটা জলকারক প্রবৃত্তি আছে। অনেকবার আলোচনা করেছি, যারা পুরনো ভিডিও দেখেছেন, যে শনির 3টে নক্ষত্রই জলকারক ঘরে আছে। অর্থাৎ একটি আছে পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে, একটি আছে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র, এবং একটি আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে। এবং খুব ইম্পর্টেন্ট নক্ষত্র 3টি। তো এই নক্ষত্রের একটাই ব্যাপার, এই নক্ষত্রের যে গণ আছে সেই গণটা কিন্তু নরগণ, মাথায় রাখবেন। কেন দেওয়া আছে সেটা নিয়েও বলবো। কারণ এটা মোক্ষপ্রাপ্তির নক্ষত্র। আপনি যদি দেবগণ হন তাহলে মোক্ষপ্রাপ্তির থেকে একটু ওপরের দিকে চলে যাবেন। দেবদেবীরা একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত আছে, আমাদের থেকে অবশ্যই অনেক ওপরে আছে, এবং ভগবানের থেকে অনেক নিচের দিকে আছে। অনেক মানে অনেক, প্রভূত নিচে, সবগুলোই পোস্ট একটা।
তো আমরা এই নক্ষত্র যেহেতু মোক্ষ প্রাপ্তির একদম আগের মুহূর্ত, সুতরাং এই নক্ষত্রের মধ্যে মনুষ্যগণকেই দেওয়া হয়েছে যাতে মোক্ষ বা স্যালভেশন আমাদেরই হতে পারে। তো সেই হিসাবে এই নক্ষত্রকে গণটা সেটাই দেওয়া হয়েছে শনির নক্ষত্র হওয়া সত্ত্বেও। আচ্ছা, এই নক্ষত্র অ্যাকচুয়ালি একটা 3 স্টার কনস্টিলিয়েশন। আপনাদের অনেকবার বলেছি যে আমরা যখন নক্ষত্র বলি আমরা অনেক সময় ভেবে নিই যে সেটি একটি সিঙ্গেল স্টার, কিন্তু সবসময় সিঙ্গেল স্টার হয় না, একাধিক নক্ষত্র মিলে কখনো দুটো, কখনো 5টা, কখনো একের বেশি, যেমন শতভিসা 100টি নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে। তো সেই রকম এই নক্ষত্র হচ্ছে 3টে নক্ষত্র মিলিয়ে। একটি সর্পের যেরকম হুড থাকে, একটা সাপের যেরকম ফনা অবস্থায় থাকে, বা আপনি যদি উল্টো ভাবেন যে একজন সেজ, একজন মুনি যখন ধ্যান করছেন যেরকম আকৃতিতে থাকে, এই নক্ষত্রের আকৃতিটা সেরকম হয়। অর্থাৎ এক ধরনের মেডিটেশন করার সময়, ধ্যান করার সময়, যোগ করার সময় আমরা যেরকম বজ্রাসনে, মাফ করবেন, পদ্মাসনে বসে যেভাবে আমরা করি, তো সেই রকম একটা শেপ আসে এই নক্ষত্রে। তো বহু পণ্ডিত এটাকে একটা ফনাযুক্ত সাপের মতন বলেছে, আবার বহু পণ্ডিত এটা এই যে শেপটা, এই শেপটাকে একজন মুনির মতন বর্ণনা করেছে, জাস্ট লাইক অ্যাকচুয়ালি এটা মুনির মতনই। কারণ স্যালভেশনের আগের পর্যায়ে, মোক্ষের আগের পর্যায়ে মানুষ যখন সমস্ত মেটেরিয়াল অ্যাসপেক্টের থেকে অনেকটা দূরে চলে যাবে, সেই সময় এই নক্ষত্রের ফাংশনারিটা অ্যাকচুয়ালি শুরু হয়। খুব ক্লিন ফাংশনারি যদি বলা যায়, এটা শুরু হয়। এই নক্ষত্রের যে নবাংশ আছে সেটা হচ্ছে রবি থেকে শুরু হবে এবং সেটা বৃশ্চিক পর্যন্ত থাকবে। কিন্তু দেখুন, নবাংশ যে কটা দেওয়া আছে সে কটা প্রত্যেকটা মেটেরিয়াল নবাংশ। প্রথমটা রবি, তারপরেরটা বুধ, তারপরেরটা শুক্র মানে তুলা, তারপরেরটা বৃশ্চিক মানে মঙ্গল। কেন মেটেরিয়াল দেওয়া আছে? কারণ এই নক্ষত্রের মধ্যে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল একটা কনফ্লিক্ট আছে অ্যাকচুয়ালি। কনফ্লিক্ট মানে একজন মানুষ সে তার সমস্ত পিছুটানকে রেখে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গিয়ে সে মোক্ষের দিকে এগোচ্ছে, এইরকম একটা সিচুয়েশনে দেখাচ্ছে। এবং রেবতী নক্ষত্রের নবাংশগুলো দেখুন, সেটা ধনু থেকে শুরু হবে, মিনে গিয়ে শেষ হবে। তো সেখানে গিয়ে ফাইনাল স্যালভেশন হবে। যখন রেবতী নক্ষত্র নিয়ে বলার সুযোগ আসবে তখন সেটা বলে দেব। এই জন্য দেওয়া আছে, গুণ দেওয়া আছে তাকে সম্পূর্ণ ক্ষত্রিয় বর্ণ দেওয়া আছে তাকে অ্যাকচুয়ালি। কেন ক্ষত্রিয় বর্ণ দেওয়া আছে? ক্ষত্রিয় বর্ণ মানে আছে এই যে তার মধ্যে টাগ অফ ওয়ারটা চলবে, অর্থাৎ সে মেটেরিয়াল জিনিসকে বুঝতে পারবে যে এটার একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনটা নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। তখন তার মধ্যে যখন পরম জ্ঞানের প্রাপ্তি ঘটবে তখনই সে সেই জিনিসটাকে ছাড়তে পারবে, আদারওয়াইজ সে সেই ভোগ্যপণ্যকে পরিত্যাগ করতে পারবে না। তো তখন তার মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্ব চলবে। এই দ্বন্দ্ব যে কোনো দাম্ভিক প্রবৃত্তি, সেটা ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয় হচ্ছে ক্ষেত্রপাল, প্রোটেক্টর সে সবসময়। তো ক্ষাত্র ধর্ম হেতু সেই দ্বন্দ্বটা নিজের মধ্যে ঘটিয়ে সে পজিটিভ জায়গার দিকে অগ্রসর হবে, স্যালভেশনের দিকে অগ্রসর হবে। সেই জন্য বর্ণ দেওয়া আছে ক্ষত্রিয়। এর যে প্রত্যেকটার নক্ষত্রের সাথে তার অধিপতি গ্রহ তো স্যাটার্ন, কিন্তু একজন দেবদেবীও যুক্ত থাকে। তাই তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি অহির্বুধন্য। এই অহির্বুধন্য দিয়ে বিভিন্ন রকম বক্তব্য আছে। কেউ বলেন যে তিনি হচ্ছেন সূর্যের এক ধরনের ডেইটি, হ্যাঁ, ডেইটি মানে সূর্যের উপদেবতা। কেউ বলেন তিনি হচ্ছেন স্যাটার্নের অনেকগুলো ভ্রাতার মধ্যে একজন। এরকম বিভিন্ন রকম মত আছে আর কি। আমি এই ব্যাপারটায় যাচ্ছি না, জাস্ট আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখছি এটা। তবে এটা অবশ্যই, এটা কিন্তু যা যুক্ত স্যালভেশনের সাথে যুক্ত। আচ্ছা, এই নক্ষত্র অ্যাকচুয়ালি একদম ডাইরেক্টলি আমাদের কর্ম মানে যে কর্মের মধ্যে আমরা কর্মফলের সাথে আমাদের কোনো যোগ তৈরি হয় না, এই ধরনের কর্মের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে এই নক্ষত্র। এবং এর যে অ্যাকচুয়ালি যে এলিমেন্ট, আমাদের যে পঞ্চভূত যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে একে ইথার বা আকাশ তত্ত্ব দেওয়া আছে।
অর্থাৎ আকাশ তত্ত্বে এই জন্যই দেওয়া আছে কারণ তার গতি সবসময় ওপর দিকে থাকবে, ঊর্ধ্বগতি। এই নক্ষত্র ডেভেলপমেন্ট, একটা মানুষের সঠিক চরিত্র নির্মাণের ক্ষেত্রে এই নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। শনি যে কোনো নক্ষত্র গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তো এ অবশ্যই করবে, কারণ এটি কালপুরুষের একেবারে দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই নক্ষত্রের মধ্যে যে 4টে নবাংশ বললাম, এই রবি থেকে আমাদের বৃশ্চিক পর্যন্ত, তাদের জন্য প্রত্যেকটার একটা হিমস আছে, একটা উচ্চারণ আছে, বৈদিক উচ্চারণ আছে। এই আমরা যখন নামকরণ করি কোনো বাচ্চার, কোনো সন্তানের যখন, তখন এই হিমসটা খুব গুরুত্বপূর্ণ ভাবে লাগে নামকরণ করার জন্য। সেই জন্য বলা হয় যে 6 থেকে 21 দিনের মধ্যে প্রসিডিওরটা কমপ্লিট করতে বাচ্চাকে তার নামকরণ এমনভাবে করতে হয় যাতে তার যে তার ছকের মধ্যে তার প্রারব্ধ কর্ম দ্বারা তিনি যে ছকটা নিয়ে এসছেন, তার বার্থ চার্টটা, তো এই বার্থ চার্টটাতে তিনি কোন কোন জায়গাগুলোকে এমফেসিস দিলে তার স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়াল দুটো জায়গার পজিটিভ ডেভেলপমেন্ট হবে, সেইটা শো করে। তো সেই জন্য নামকরণের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ। আমরা তো আজকালকার দিনে নামকরণ করার সময় খুব একটু হাসির কথা বলি, সেটা হচ্ছে প্রচুর পিতামাতা বলেন দুজনের নামটা একটা যোগ করে একটা অদ্ভুত ধরনের নাম হয়, যার অ্যাকচুয়াল কোনো মানে আছে বলেও আমার সবসময় মনে হয় না। অনেক সময় অজান্তে কোনো মানে তৈরি হয়ে যায়, হয়তো দেখা গেল সেটা তার পিতামাতার নামের মানের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকতে হবে এরকমও কোনো কথা নেই, কিন্তু নামকরণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই নামকরণ অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্র অনুসারে তার প্ল্যানেট সিচুয়েশন অনুসারে রাখতে হয়, এবং সেটা কোনো একজন জ্ঞানী মানে যথেষ্ট জ্ঞানী, যার শাস্ত্র জ্ঞান আছে। মানে আমি মজা করে অনেক সময় বলতাম যে শাস্ত্রী শব্দ যারা ব্যবহার করেন, শাস্ত্রী মানে যে শাস্ত্রজ্ঞ, হ্যাঁ, শাস্ত্র তার কণ্ঠস্থ থাকবে, সংস্কৃত ভাষার উপরে তার যথেষ্ট ব্যুৎপত্তি থাকবে। এখন কলিযুগে সেটা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারবেন। আমার গুরুদেবকে দেখেছি 3টে ভাষা, এবং তার সাথেও যেহেতু উনি দীর্ঘদিন জার্মানিতে থাকতেন, ওখানে ধর্ম মানে প্রিচিং করতেন আর কি অ্যাকচুয়ালি, তার ফলে জার্মান ভাষা উনি অত্যন্ত ভালো বলতে পারেন, তার সাথে অস্ট্রিয়ান ভাষা যেটা খুব কাছাকাছি জার্মান ভাষার সাথে, তো সেটাও খুব ভালো বলতে পারতেন। অস্ট্রিয়া জার্মানি আমাদের পার্শ্ববর্তী দেশের মতো পলিটিক্যাল বর্ডার আছে, অ্যাকচুয়ালি দুটো দেশ একটা সময় একই দেশ ছিল, জার্মান বলে তো কোনো দেশ ছিল না, ব্যাভেরিয়া দেশ ছিল এবং অস্ট্রিয়া আলাদা, অস্ট্রিয়ার অধীনে ছিল জার্মানি। তো দুটো ভাষার মধ্যে মারাত্মক কমেন্সারিটি আছে, তো সেই হিসাবে উনি সেটা জানেন, এবং যে ভাষায় কথা বলবেন সেটাই মনে হবে তার মাতৃভাষা, সংস্কৃতটা এত ভালো জানেন। তো ওনাকে দেখার পরে উনি যখন নিজের নামের পাশে শাস্ত্রী শব্দ ব্যবহার করেন না, যেহেতু আমি ওনাকে দেখেছি, যারা করছেন আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলি যে শাস্ত্রী শব্দ ব্যবহার করতে গেলে, আচার্য শব্দ ব্যবহার করতে গেলে সে মানুষকে একটা বেসমেন্ট পর্যন্ত আপলিফমেন্ট করতে হয়, তার আগে নাম করতে হয়। নিজের নামকরণ নিজে করা যায় না কোনোদিন, নামকরণ কেউ করে দেবেন, এবং সেটা কোনো যিনি করবেন তিনিও একদম একদম এরকম লোক নন, যে ব্যক্তিত্ব নন যে তিনি যা খুশি একটা নাম কাউকে করে দিলেন। নামকরণ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা মানুষের লাইফে, প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্টর নামকরণ, তার আইডেন্টিটি সেটা দিয়ে তৈরি হবে সারা জীবন, তাই না? আপনি কোনো পুরস্কার পান, বা আপনাকে কোনো রাষ্ট্র কর্তৃক কোনো সাজা নির্ধারিত হচ্ছে, তো বা আপনি কোনো চাকরি পাচ্ছেন বা যাই করছেন, ব্যবসা করছেন, সেখানে তো আপনার নামটা থাকবে, এবং যখন মানুষ মারা যান তখনও নামটাই দেওয়া হয় যে এটা ডেড বডি, এই নামটা এখন ডেড বডি হয়ে গেছে, জড় পদার্থে হয়ে গেছে। তো নাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো নামের আগে এইসব বা পরে এই বিভিন্ন ধরনের উপাধি লাগানো, এই উপাধি গুরু দেয় একমাত্র, তার অধিকার আছে দেওয়ার, তিনি যখন মনে করবেন। যেরকম মহারাজ যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হতো, সেটা তাকে গুরু দিয়েছিলেন, তার গুরু মানে পরম গুরু দিয়েছিলেন, যিনি সবার গুরু, ব্রহ্মাণ্ডের গুরু তিনি দিয়েছিলেন। সুতরাং সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য, তিনি যেটাই করবেন সেটাই প্রযোজ্য।
কিন্তু এভাবে নামকরণ করাটা ঠিক নয়, তার ম্যাল এফেক্ট আছে, প্রচণ্ড ম্যাল এফেক্ট আছে। একটা যা খুশি বসিয়ে নিলাম, সেটা হয় না। যারা আমাদের শাস্ত্র লিখেছেন না, তারা আমাদের থেকে মানে লক্ষ কোটি বললেও হয়তো কম বলা হবে, তার থেকেও বেশি বুদ্ধিমান। তারা খুব বোকা নন, মানে বোকা ভাবাটাই সব থেকে বড় বোকামি এখানে। আমি আজকালকার দিনের বহু ছেলে মেয়ের সাথে আমার যখন কথা হয়, ইয়াং একদম, তারা অনেকেই মানে অ্যাস্ট্রোলজি কথাটা শুনলেই খুব ব্যঙ্গাত্মকভাবে হাসেন। আর হাসার পেছনে কারণও আছে সামাজিক কিছু, সেটার আর আমি ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রটা এত গুচ্ছ শাস্ত্র, কিছুদিন আগেও বা এখনও আমি নাম বলতে পারি, কিন্তু বলে আমি বিতর্ক সৃষ্টি করব না। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মত বা সমস্ত কিছু কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে করানো হয়। সবাই করান, সেটা প্রকাশ করেন না বাইরে, এটুকুও বলে দিচ্ছে। সবাই করান কম বেশি, 95% মানুষ। ওয়েস্টার্ন পার্টেও ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি করান। আমার অনেক বন্ধু আছে যারা ইউরোপ আমেরিকায় থাকে, তারা খুব নিগুড় অ্যাস্ট্রোলজি করেন। ইন্ডিয়ান আছে, ও দেশের মানুষ আছে, তো সেখানকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও টাইমটা দেখেই কাজ করেন। আচ্ছা, ভগবান নিজেই নক্ষত্রের সাথে যুক্ত, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু নিজেই নক্ষত্রের সাথে যুক্ত, এবং তিনি এই নক্ষত্রকে অ্যাকচুয়ালি ফস্টার করেন, পালন করেন। তো তার ফলে নক্ষত্রের মধ্যে অদ্ভুত রকমের একটা গ্রোয়িং তেজ আছে। এই নক্ষত্রের মানুষদের যদি ছোটবেলা থেকে প্রপার পেডিস্টাল পান, তাহলে কিন্তু অসম্ভব ভালো সেজ হওয়ার মতন ক্ষমতা এই নক্ষত্রের আছে। নলেজ একটা এমন বস্তু যেটা আপনি কিছু ইনফরমেশন গ্যাদার করে হবে না, সেটা আপনার বাই বার্থ হবে। এটাও বলে রাখছি, বাই বার্থ হবে। আপনি কোনো তথ্য গ্যাদার করলেন, আপনি কিছু ডিগ্রি পেলেন, সেটা তো মেটেরিয়াল। কোনো ছেলে মেয়েকে একটা মিনিমাম বুদ্ধি থাকলেই তাকে সেটা দিয়ে করিয়ে নেওয়া যায়, কিছু অভিজ্ঞ মাস্টারমশাই সাথে একটু চেষ্টা করলে হয়ে যায়। কিন্তু প্রপার নলেজটা হবে না, পরম জ্ঞানটা আপনি পাবেন না, সেটা বাই বার্থ। তো এই নক্ষত্রের মধ্যে সেই গুণ আছে, বিকজ পরম ভগবান নিজে তার ডেরিভেটিভ হিসাবে নিজে যুক্ত রয়েছেন এর সাথে। তার ফলে এটা ঊর্ধ্বগতি সম্পন্ন নক্ষত্র। যে প্রাণী এ নক্ষত্রের সাথে যুক্ত আছেন, তিনি হচ্ছেন গৌমাতা যুক্ত রয়েছেন। তার মানে কি, তিনি অমৃত পান করাতে পারেন এই নক্ষত্রের মধ্যে, তিনি ফস্টার করেন, লালন পালন করেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও আপনাদের বলেছিলাম, পোষণ করার ক্ষমতা আছে শনির। এটা হচ্ছে সব থেকে বড় গুণ। আমরা যে গুণটা সবসময় উল্টো ব্যাখ্যা করি, দেখুন নক্ষত্র দিয়ে তাকে বলে দিচ্ছে যে আমাদের ব্যাখ্যাটা, বাজার চলতি কিছু আধুনিক বইপত্র আছে যেগুলোতে যে লেখা হয়, আমিও পড়ি, তাদের নাম আর বলতে চাইছি না, তো তারা কি শাস্ত্র পড়েছেন এবং সেটা ছেড়ে দিন, কিন্তু সেটা ভুল ব্যাখ্যা আছে সম্পূর্ণ। আচ্ছা, মানে এই নক্ষত্র সবসময় মানুষকে ডিভিডেন্ড দেবে, এটা হচ্ছে প্রধান কথা। আর একটা জিনিস মিস করে গেছি, যেটা বলিনি, 4টে নবাংশে যে 4টে শব্দ আছে, সেটার প্রথম শব্দটা সিংহের ক্ষেত্রে সেটা হচ্ছে দু, ড আর দয়ের মধ্যবর্তী উচ্চারণ, এবং তারপরে একটা আমাদের বিসর্গ আছে, অর্থাৎ একটু শ্বাসটা দীর্ঘ হবে। তারপরে কন্যার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যম, ঝ নয় যম। লিব্রার ক্ষেত্রে সেটা হচ্ছে ঝা, তারপরেও একটা বিসর্গ আছে। আর বৃশ্চিকের ক্ষেত্রে সেটা হচ্ছে থ, থয় বয় আকার হসন বিসর্গ, থ উচ্চারণটা। তো নামকরণের ক্ষেত্রে যার যে নবাংশে পড়বে, মনে করুন এই নক্ষত্রে কারুর চন্দ্র আছে তো 15 ডিগ্রিতে, তো সেক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে এই শব্দগুলোর ক্ষেত্রে যদি এমফেসিস হয়, তার বৃশ্চিকের ক্ষেত্রে থাকবে, তাহলে সেটা বেটার হবে। যে পাখি এর সাথে যুক্ত সেটা হচ্ছে আউল, প্যাঁচা। প্যাঁচার বৈশিষ্ট্য কি, প্যাঁচা রাত্রিবেলা দেখতে পায়। দিনের বেলা প্যাঁচা যে একদম দেখতে পায় না তা নয়, কিন্তু অলমোস্ট দেখতে পায় না। বহু মানুষের আছে যে একদমই ব্লাইন্ডনেস আছে কিনা, না পুরোপুরি ব্লাইন্ডনেস নেই, কিন্তু
দেখে কাজ করার মতন ক্ষমতা থাকে না, রাতে অ্যাক্টিভ হয়। রাতে অ্যাক্টিভ মানে কি, এই মানুষ অ্যাকচুয়ালি এমন কিছু গভীর এবং এমন কিছু নির্জন সিচুয়েশনের সাথে যুক্ত থাকতে পারে এবং নির্জন অবস্থায় নিজের কাজকে এক্সিকিউট করতে পারে, সেটা ইমপ্লাই করছে। এবং নিজের কাজের ব্যাপারে অত্যন্ত স্থির চিত্ত যে সে সেখানে যাবেই। এবং যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী, ইভেন উদ্ভিদ বিশ্রাম করে, সেই সময় কিন্তু এই প্যাঁচা অ্যাক্টিভ থাকে বা অন্যান্য কিছু মাংসাশী প্রাণী অ্যাক্টিভ থাকে। কিছু পাখি, বাদুড় এই জাতীয় পাখি তো বলা যায় না, তো অ্যাক্টিভ থাকে। এবং যে গাছ এর সাথে যুক্ত আছে সে হচ্ছে নিম গাছ। নিম গাছের স্বাদ কীরকম হয়, একদম তিতকুট, একেবারে চরম তিতো। একটা বাচ্চাকে যদি নিম পাতা একটু ধুয়ে খাওয়ানো হয় ফেলে দেবে সঙ্গে সঙ্গে, কিন্তু এর গুণাবলী অসীম গুণাবলী। একজন বৈদ্যের কাছে যান, সে বলে দেবে এর গুণাবলী। সমস্ত রোগ হরণকারী ক্ষমতা নিম গাছের মধ্যে প্রায় আছে। তার মানে ওপর থেকে দেখতে কড়া হয় কিন্তু ভেতরে অত্যন্ত গুণী হয়। গুণী মানুষ খুব কর্কশ হয়, সেটা হচ্ছে প্রথম কথা, কারণ সে কাউকে তোয়াক্কা করে না। অনেস্ট মানুষ, অনেস্টি কোনো গুণ নয়, অনেস্টি হচ্ছে মানুষের একটা নেচার। মানুষ ডিসঅনেস্ট হবে কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ভুল হতে পারে কোনো কারণবশত। আমি একটা ক্যালকুলেশন করলাম, একজন ডক্টর, একজন প্রফেসর, সেও যদি তারও কোথাও আটকাতে পারে। সব মানুষের একটা লিমিটেশন আছে, সেটা হতে পারে, কিন্তু ডিসঅনেস্ট হবে কেন? ডিসঅনেস্টিটা কোনো গুণ না, অনেস্টিটা কোনো গুণ না, অনেস্টি একটা নেচার, জেনারেল নেচার। কোনো পশু পাখি দেখবেন যারা একটু তামসিক গুণ সম্পন্ন প্রাণী বাদে কোনো পশু পাখি ডিসঅনেস্ট নয়। তো মানুষের মধ্যে কনসেন্স আছে বলে সে কনসেন্সকে সে নেগেটিভ অর্থে ইউজ করে এবং ডিসঅনেস্টি প্রকাশ করে। তো নিম গাছের মধ্যে সে গুণ আছে। এর বীজ মন্ত্র আছে ওম ঝাম। এখানে হ এবং অ দুটোর মধ্যবর্তী অংশ, এবং ওম সম, দন্তের শয়বয় আকার, ময় হসন্ত, সম। অনেকে সেটাকে স হিসাবে ইউজ করে, ওম স, দন্তের শয়ে জফলা আকার, তারপরে বিসর্গ। তো যেটাই হোক, আপনারা যেটাই ব্যবহার করবেন, সেটা যাদের এই নক্ষত্রে জন্ম তারা 108 বার জপ করলে নিজের উর্বরা শক্তি, ফার্টিলিটি, জীবনী শক্তি অনেকটা বেটার হবে। আচ্ছা, এই নক্ষত্রের মধ্যে যেটা সব থেকে বড় গুণ হচ্ছে এই নক্ষত্রের ঊর্ধ্বগতি সম্পন্ন। বারবার বলেছি, ইথার তত্ত্ব, আকাশ তত্ত্ব, এবং একাই সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে। তার কোনো প্যারাসাইট নয় যে অন্যের ঘাড়ে ভর দিয়ে যাওয়া। যদিও এই নক্ষত্রের মধ্যে কিন্তু ভীষণ ধীরতা আছে, খুব স্লো। শনির নক্ষত্র মানে সে স্লো মানে কি, তার পারফেকশন লেভেলটা খুব বেশি। সে তাড়াহুড়ো করে কাজ করবে না কখনো, ভেবে চিনতে ক্যালকুলেটিভলি সে কাজ করবে। ক্যালকুলেটিভ কোন জায়গায়? ওই 2 টাকা 5 টাকার হিসেবকে ক্যালকুলেশন বলে না, জীবনের কোনো হিসেব হয় না, এটা প্রথম মনে রাখবেন। যারা জীবনের হিসেব রোজ মেলাতে বসে, একটা 80 বছরের বয়োবৃদ্ধ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, সে সারা জীবনটা নষ্ট করেছে সব করে। আমি বহু মানুষকে দেখি হিসেব করে করে খরচা করে, কোনো দিন তার হিসেব মেলে না এবং সারা জীবন তার দুঃখে কাটে। তার এডুকেশন, ইনসিকিউরিটি থেকে মানুষ এগুলো করে, কোনো প্রাণী করে না। যেটা কোনো প্রাণী করে না সেটা যদি মানুষ করে তাহলেই সেটা ভুল করে। এক্সেপ্ট আটারিং দ্য নেম অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি, তার বাদে যা কাজ অন্য কোনো প্রাণী যারা মানুষ করে সেটাই ভুল করে, সেটা তার করা উচিত নয়। যারা সোশ্যাল কন্ট্রাক্ট কোনোদিন পড়েছেন, যে জ্যাক রুশোর লেখা, সেখানে বলা আছে মানুষ বাই বার্থ স্বাধীন হয়, সমস্ত প্রাণী স্বাধীন হয়, কেউ কারোর অধীনতায় থাকতে চায় না। স্বাধীনতা ইজ আ বেসিক, একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, সে যা খুশি করতে থাকবে এরকম নয়। সবার একটা স্ট্যান্ডার্ড, একটা ডেকোরাম থাকবে। সমস্ত পশু পাখি সেটা মেনটেন করে, মানুষ একমাত্র করে না। তার কাজ হচ্ছে অন্যের জায়গায় গিয়ে পোকিং করা। বাড়িতে নতুন বউ আসলো, তার জীবনযাত্রার মধ্যে পোকিং করবে। সেই বউই যখন পরবর্তীকালে শাশুড়ি মা হবে, সে আবার অন্যকে গিয়েও পোকিং করবে। ইট ইজ এ ভিসিয়াস সার্কেল অফ সমস্যা। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে পোকিং করবে, কারণ তাকে বোঝাতে হবে আমি তোমার থেকে বেশি জানি।
আবার যে নিচে আছে সেও খুব ইনসাবঅর্ডিনেশন অ্যাটিটিউড করে দেবে, কেউ থামবে না। সবাই সবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, মানুষ যে মানে খুব বলতে কথাটা আমার খারাপ লাগছে, ভগবান কতগুলো শব্দ ইউজ করেছেন, হ্যাঁ, অল্প মেধা সাম মানুষকে ইউজ করেছে, দ্বাপরই ইউজ করেছে, তার মানে কলিতে অল্পটাও নেই, মানে মেধাহীন, হ্যাঁ, মানে বুদ্ধি কম যুক্ত মানুষ। এগুলো হচ্ছে বুদ্ধি কম যুক্ত মানুষের লক্ষণ, যারা এগুলো করে, বিবাদ করে, গন্ডগোল করে, লোকের সাথে রেষারেষিতে চলে যায়, এগুলো হচ্ছে বুদ্ধিহীন মানুষের পরিচয়। নিজে আমি বিরাট একটা মানুষ লোককে দেখাচ্ছে, কি বিরাট মানুষ, কত দেশের রাষ্ট্রপ্রধান আজকে মনে রাখছে না তাকে কেউ, তার এলাকার লোকই 50 বছর পর তাকে মনে রাখবে না। কাল ইজ এ ভেরি ডেঞ্জারাস জিনিস। তো সুতরাং ওইসব করে কোনো লাভ নেই। তো এই নক্ষত্রের মানুষ যারা হয় তাদের পার্সোনালিটিটা খুব সুন্দর হয়, তাদের খুব একটা যাকে বলা যেতে পারে খুব আকর্ষণযুক্ত একটা পার্সোনালিটি হয়। একটা যেহেতু ভগবান নিজে যুক্ত থাকে, একটা মৃদু হাসি তার সাথে সবসময় তার মধ্যে থাকে, এবং মানুষকে সম্মান করতে পারে, এবং সম্মান সে পায়ও। নলেজ তার মধ্যে জন্মগতভাবে থাকে, যদি একান্ত তার ছকের মধ্যে অ্যাবারেটিভ কোনো সিচুয়েশন না থাকে, এবং নলেজ সে যত তার উত্তরোত্তর মানে বয়স বৃদ্ধি হয় তত তার নলেজ সে অ্যাকুয়ার করতে পারে। তো সেদিক থেকে এটা খুব পজিটিভ একটি নক্ষত্র। এখন এই নক্ষত্রে বৃহস্পতি আজকে প্রবেশ করেছে, এই নক্ষত্রে প্রবেশ করেছে, এবং এই নক্ষত্রে আগামী প্রায় 10.5-11 মাস মতন থাকবে। বৃহস্পতি কি প্রকারের ফল দেবে এই নক্ষত্রে দেখুন। এই নক্ষত্রের অ্যাকচুয়াল যে বৃহস্পতির যে প্রকৃতি তার সাথে প্রচুর মিল আছে, আপনি বুঝতে পারছেন। বৃহস্পতি নিজে নলেজের নক্ষত্র, কালপুরুষের দ্বাদশ স্থানে সক্ষেত্রে জুপিটার রয়েছে, দ্বাদশের দ্বাদশ ভাব হচ্ছে শনির ভাব, তার নক্ষত্রে রয়েছে। সুতরাং মানুষের মধ্যে স্পিরিচুয়াল নলেজ, মানুষের মধ্যে বিবেকহীনতা থেকে বিবেকযুক্ত তৈরি করা, রিপেন্টেন্স তৈরি করা, অনুশোচনা তৈরি করা, যে না আমি এই কাজটা ভুল করেছি, আই শুড অ্যামেন্ড। তো এই ধরনের প্রবণতা তৈরি হওয়া, মিথ্যে কম বলা যতটা সম্ভব, যতটা সত্যি যদি নাও জানি তো চুপ থাকা, এই প্রবণতাটা তৈরি করা, হ্যাঁ, দান করার প্রবণতা, ডোনেশন। এক্ষেত্রে ডোনেশন কি করা যেতে পারে? এক্ষেত্রে ডোনেশন করা যেতে পারে বস্ত্র। কি জাতীয় বস্ত্র না, যদি মনে করেন দান করবেন, তো এই চিন্তা করে দান করবেন না যে ওই মানুষটি আপনার থেকে ইকোনমিক্যালি উইক বলে আপনি দান করছেন। আপনিও কোনো না কোনো প্রেক্ষিতে সেই মানুষটার থেকে উইক আছেন, কারণ যে কষ্টটাও সহ্য করছে সেই সহ্য করার ক্ষমতা আপনার নেই। সুতরাং আপনি দয়া দেখিয়ে কাউকে দান করবেন না, দান করাটা আপনার কর্তব্য, ইট ইজ ইউর ডিউটি। সেই ডিউটি থেকে আপনি দান করবেন। আমাদের যা আয় হয় তার 1/6 দান করাটা আমাদের শাস্ত্র অনুসারে কর্তব্য, অর্থাৎ 17 টাকা। 100 টাকা আয় করলে 17 টাকা দান করতে হয়। সেটা যদি আপনি কাউকে বলেন যে ওই মানুষটি খুব আমি বহু মানুষকে এরকম বলতে শুনি, ওই মানুষটি খুব দুস্থ, তাই তাকে আমি 5টা মানুষকে 5টা কম্বল দিলাম বা জামা দিলাম, বা ওই সব ভেবে দিতে হবে। ও দুস্থ আছে, যা আছে সেটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনি দান করবেন আপনার কর্তব্য থেকে। সব মানুষের মধ্যেই কিছু ল্যাকুনা আছে, যে খুব যারা আমরা তো ধনী দরিদ্র দিয়ে সব কিছু বিচার করি, ধনী দরিদ্র প্যারামিটার নয়, সব মানুষের মধ্যে ল্যাকুনা আছে। আমি জীবনে বাই দ্য মানে গ্রেস অফ দ্য গড সমাজের অনেক উচ্চ স্তরের কিছু মানুষের সাথে যোগাযোগ হওয়ার আমার সুযোগ হয়েছে। আমি যখন তাদের সাথে কথা বলেছি না, আমি বুঝেছি তাদের অধিকাংশই খুব দুঃখী। তো দুঃখের প্যারামিটার অনেক আছে, পয়সা হলেই হয় না। পয়সাটা একটা কিছু জিনিসকে আপনাকে সাবসিডাইজ করতে পারবে, সবটা নয়। কলিযুগে পয়সার প্রয়োজন আছে, কিন্তু সবটা নয়। এদের একটা অদ্ভুত গুণ থাকে এই নক্ষত্রে। যখন বৃহস্পতি প্রবেশ করে, বৃহস্পতি না, ধরুন দুটো মানুষের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কোনো ব্যাপারে, বা একটা ফিজিক্যাল অ্যাসল্টের দিকে চলে যেতে পারে সিচুয়েশনটা। তো এই নক্ষত্র কি করবে, সেটাকে বাক দ্বারা, কথাবার্তার দ্বারা সেটাকে রেজলিউট করে দিতে পারে। অর্থাৎ এদের কথার মধ্যে এক ধরনের এমন মাধুর্য আছে যার দ্বারা সিচুয়েশনকে এরা ট্যাকল করতে পারে। এই নক্ষত্রের একটা সব থেকে প্রধান গুণ
যারা আমি দেখেছি বিভিন্ন ধরুন আধ্যাত্মিক জায়গায়, তো কিছুটা আর্নিং তো করতে লাগে, না হলে সেই ইনস্টিটিউটটা চলবে কিভাবে। তো আমি এরকম বহু মানুষকে দেখেছি যে এইরকম নক্ষত্রের জন্ম, তারা ধরুন কোনো হোলি বুকস বিক্রি করছেন বা কোনো কোনো এমন কিছু, কোনো ধরুন কোনো কাল্ট বা এরকম কিছু বিক্রি করছেন কোনো সেই ইনস্টিটিউশনের, এরকম বা কোনো চাদর বিক্রি করছেন খুব স্বল্প মূল্যে, কিন্তু এরা কিন্তু সেই মানুষকে সেই জিনিসটা বোঝাতে পারে। ইভেন আমি দেখেছি যারা খুব মেটেরিয়াল মানুষ হন, ছকটা মেটেরিয়াল, কিন্তু এই নক্ষত্রের প্রভাব আছে, তারা বিভিন্ন সেলস মার্কেটিংয়ের কাজ করতে পারেন এবং খুব বড় ডিল তারা করিয়ে দিতে পারেন মধ্যেখানে, কিন্তু তারা কিন্তু খুব একটা এর প্রফিটটা নিতে চায় না। এদের মধ্যে সেই গুণটাও রয়েছে। এরা এই নক্ষত্রে থাকাকালীন, এবার কিছু নেগেটিভ জায়গা বলি, এই নক্ষত্রে থাকাকালীন স্পেশালি যতদিন কন্যা এবং তুলা এই দুটো নবাংশে থাকবে, সেটা দেরি আছে অবশ্য, কন্যা এবং তুলা এই দুটো নবাংশে যখন থাকবে, তখন বিভিন্ন কোর্ট কেস যাদের আছে, পেন্ডিং কোর্ট কেস, চেষ্টা করবেন সেটাকে খুব অনেস্টির সাথে সেটাকে রেজলিউট করা। বিশেষ করে সেই কেসগুলো যদি সিভিল কেসেস হয়, মানে জমি বাড়ি সংক্রান্ত বিবাদ বা অন্য কোনো বিবাদ আছে, কোনো বিবাহ বিচ্ছেদকারক কোনো মামলা আছে, ক্রিমিনাল কেস নয়, আমি সিভিল কেসেস বলছি, যদি থাকে তারা কিন্তু এই সময় খুব অনেস্টির সাথে ডিল করবেন, না হলে কিন্তু ডিসঅনেস্টি করলে তার মূল্য আপনাকে দিতে হবে যদি কোনোভাবে। যারা বিভিন্ন অকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহ আছেন, তারা যখন তুলা রাশির নবাংশে বৃহস্পতি থাকবে, মানে 10 ডিগ্রি থেকে, আমি ভুল বলছি, সেটা হচ্ছে 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রির মধ্যে যখন বৃহস্পতি অবস্থান করবে, সেই ফেজটাতে আপনারা চেষ্টা করবেন যে এই শাস্ত্রের প্রতি যারা খুব নিষ্ঠা সহকারে পড়াশোনা করেন, তারা যেন আর অতিরিক্ত নিষ্ঠা রাখেন, না হলে কিন্তু একটু ডিভিয়েশন অফ মাইন্ড করতে পারে। যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন, তারা চেষ্টা করবেন ব্যাপারটাকে একটা মানে এক ধরনের শ্রদ্ধার জায়গায় নিয়ে যাওয়া, না হলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের চির আসতে পারে, অর্থাৎ নেগেটিভিজম ডেভেলপ করতে পারে। দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো মুভেবল প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এখনকার দিনে ভেহিকেল হতে পারে, সেটা ট্রেন, বাস, যাই হোক না কেন, হতে পারে সাইকেল, হতে পারে মুভেবল, এই নক্ষত্রের মধ্যে কিন্তু সেই গুণ আছে। ফলে যারা বিভিন্ন ভেহিকেল কেনার পরিকল্পনা করছেন, অর্থাৎ যারা সমর্থ, সেটা অহেতুক কিনবেন না, যদি সমর্থ হন এবং প্রয়োজন থাকে তবেই কিনবেন। সমর্থটাই একমাত্র ক্রাইটেরিয়া নয়, প্রয়োজনটা ক্রাইটেরিয়া। এই নক্ষত্রের মধ্যে স্থিরতা বা স্টেবিলিটি একটা বিরাট ব্যাপার, এবং স্টেবিলিটি এবং আস্তে আস্তে ঊর্ধ্বগতি, খুব আস্তে নয়, একটা মডারেট গ্রোথও আছে। ফলে এই একটা অদ্ভুত রকম প্ল্যানেটারি সিচুয়েশনের মধ্যেও বৃহস্পতি কিন্তু এই নক্ষত্রে একটা স্লাইট গ্রোথ দেবে, স্লাইট, অন্তত আমি বলতে পারি 20 to 25% গ্রোথও দেবে, কারণ এই নক্ষত্রেও থাকবে। শুধুমাত্র বৃহস্পতি যখন বক্রি হয়ে যাবে, বক্রি হয়ে আরও স্পেসিফিক্যালি বলছি, অগাস্ট মাসের মোটামুটি 3rd উইকের পর থেকে ডিসেম্বর মাসের 1st উইক পর্যন্ত একটু ডিফাং ফল দেবে, সেটা যখন আলোচনা হবে আলাদা করে বলে দেব। আপনার যদি কোনো শত্রু থাকে, আপনি মনে করেন যে আছে, অ্যাকচুয়ালি সবাই অজাত শত্রু, কারোর কোনো শত্রু থাকার কথাই নয়, কিন্তু তবুও তো হয় শত্রু থাকে, বা আপনার মধ্যে ইগো, অ্যাঙ্গার, এগুলো যদি খুব বেশি থাকে, আপনি কোনো কারণে পার্সোনালিটি কনফ্লিক্টে চলে আসছেন কারোর সাথে, খুব বেশি চাতুর্য বা বুদ্ধি মানে নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন, হ্যাঁ, তাহলে কিন্তু চেষ্টা করবেন এই নেগেটিভ জায়গাগুলোকে কমানো, মানে সেগুলো থেকে শুড গেট রিড অফ অল দিস নেগেটিভ থিংস, এবং তার সাথে যেটা করবেন, কথার দ্বারা ব্যাপারটাকে রেজলিউট করার চেষ্টা করবেন, অর্থাৎ উল্টো দিকের মানুষকে যথাযোগ্য সম্মান দিয়ে সেটাকে রেজলিউশন করবেন, তাহলে দেখবেন জায়গাটা খুব খুব পজিটিভভাবে ক্লিয়ার হবে। স্পিচ এ সময় আপনাকে খুব ভালো ফল দেবে, এটা অ্যাকচুয়ালি স্পিচের জায়গাকে খুব এক্সগ্যাগারেট করে আর কি।
আমি আগেই বলেছি, যারা অকাল্ট সায়েন্স বা যে কোনো গূঢ় বিদ্যা যারা শিখতে চান, মনে করুন যারা শাস্ত্র অধ্যয়ন করতে চান, যারা পৃথিবীর অন্য কোনো দেশের কোনো সেইখানকার কোনো কালচারাল বা সোশ্যাল হিস্ট্রি যদি পড়তে চান, আমাদের যেরকম ধরুন বাংলা সাহিত্যের ইতিহাস আছে, ইংরেজি সাহিত্যের ইতিহাস আছে, সেরকম প্রত্যেকটা দেশেরই তো তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের বা ডায়ালেক্টও যদি হয় তারও তো একটা সাহিত্যের ইতিহাস আছে। এই সমস্ত শাস্ত্র অর্থাৎ যে কোনো ট্রেডিশনাল জায়গা, মনে করুন আমাদের ইতিহাসের আমাদের যেরকম ধরুন মহেঞ্জোদারো হরপ্পার যে শিলালিপি আছে, এখন কিছু কিছু মানে যারা ঐতিহাসিক গবেষণা করেন, যারা ফলো করেন তারা জানবেন কিছু কিছু জায়গা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, কারণ সেখানে একটু পিক্টোগ্রাফিক লেখা আছে, চিত্র দ্বারা লেখার কাজ আছে। আমাদের ডেসিপ্রেটেড নয় পুরোপুরি ব্যাপারটা, আনডেসিপ্রেটেড। তো ডেসিপ্রেটেড যেটা হয়েছে সেটা জেমস প্রিন্সেপ করেছিলেন, প্রিন্সেপ সাহেব করেছিলেন 1837-এ। আমাদের অশোকের শিলালিপি যতগুলো আছে, স্তম্ভলিপি যা আছে, সব উনি পাঠোদ্ধার করে দিয়েছেন কি লেখা আছে। তো এই ধরনের কাজ ভীষণ ভালো হবে এই সময়, যারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ কোনো ট্রেডিশনাল, কোনো এনশিয়েন্ট কোনো লেখা সারা পৃথিবীতে ইতিহাস ছড়িয়ে রয়েছে, তার কিছু ডেসিপ্রেটেড, কিছু আনডেসিপ্রেটেড, অর্থাৎ সেগুলোর পাঠোদ্ধার করা যায়নি এই ধরনের যে আছে, বা কোনো কিছু আছে ধরুন পাথরটি কোনো কারণে ভেঙে গেছে, ফলে পুরোটা বোঝা যাচ্ছে না, এই সময় কিন্তু সেই জিনিসের কোনো কারণে পাওয়া যেতে পারে। কোনো বড় নিখোঁজ বস্তু, মনে করুন কোনো জাহাজ বা কোনো প্লেন, এই ধরনের, এই সময় তার ট্রেস করা যেতে পারে। কিছুদিন আগে দেখবেন, বছর কয়েক আগে, যে একটা মালয়েশিয়ান একটা ফ্লাইট হারিয়ে গেছিল সমুদ্রের মধ্যে। একটা প্লেন হারিয়ে যাচ্ছে, ভাবুন, এত আকাশে স্যাটেলাইট আছে, তা সত্ত্বেও তাকে ডিটেক্ট করা যায়। পরবর্তীকালে ডিটেকশন করা গেছে, বিভিন্ন বিজ্ঞানী তাকে বলেছেন। সেরকম এই ধরনের কিছু ইভেন্ট আপনারা দেখতে পারেন এই 11 মাসের মধ্যে, যে খুঁজে পাওয়া যাচ্ছে, বা বহুদিন ধরে কোনো মিসিং, কোনো বিগ পার্সোনালিটি বহুদিন ধরে মিসিং, সেই মানুষ কিন্তু এই সময় খুঁজে পাওয়া যেতে পারে, এবং তার একটা পেডিগ্রি আছে, তার একটা লেগেসি ওয়ার্ক আছে, এই ধরনের কাজ যেতে পারে। কোনো পুরনো কোনো আইন কানুন এ সময় কিন্তু আবার নতুন রূপে ব্যবহৃত হতে পারে, বা সামান্য অ্যামেন্ডমেন্ট করে সেটা আবার প্রিভেলিং হতে পারে। সেটা জনমানুষের ক্ষেত্রে অত্যন্ত হিতকারী হবে, এটুকু বলতে পারি। সেটা কোনো অনুমোদন হতে পারে, স্যাংশন হতে পারে, বা নর্মালি রিটেন ল হতে পারে। সেটা এই সময় বেটার আছে। যারা বিভিন্ন প্রমোশন বা এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, বা এক ধরনের কাজের ক্ষেত্রে একটু ইনস্টেবিলিটিতে ভুগছেন, আমি প্রত্যেককেই পরামর্শ দিয়েছিলাম যে এই বছরটা মোটামুটি যা চেঞ্জ করার যা করবেন সেটা এপ্রিলের মিডের মধ্যে করে দিন। তারপরে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দিকে যাবেন না, বিশেষ করে জব বা প্রফেশনের ক্ষেত্রে। খুব রেয়ার কিছু আছে লোকজন থাকবেন তাদের ক্ষেত্রে। এই সময়টা চেষ্টা করবেন যেখানেই আছেন সেখানে স্টিক করে থাকতে, এবং সেখান থেকেই দেখবেন অল্প অল্প করে স্টেডি গ্রোথ দেবে। এই বছরটা অ্যাকচুয়ালি খুব একটা গ্রোথের ইয়ার নয়, বারবার বলেছি, আবার বলছি, খুব গ্রোথের ইয়ার নয়। উইথ রেসপেক্ট টু নেক্সট ইয়ার অ্যাকচুয়ালি গ্রোথ দেখতে পাবেন, সেটা হচ্ছে 2025 সালের মোটামুটি ফ্যাগ এন্ড থেকে অল্প অল্প করে গ্রোথ দেবে, যখন আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনি ক্রস করে যাবে এবং বৃহস্পতি মোটামুটি মিথুন রাশিতে প্রবেশ করবে। এইরকম সময় থেকে, মিথুন এবং কর্কটের জামচারে থাকবে, এরকম সময় থেকে পৃথিবীব্যাপী আবার ইকোনমিক গ্রোথ আপনারা দেখতে পাবেন। তার আগে পর্যন্ত এই কিছুটা বাজার উঠবে, আবার নামবে, মাঝে মাঝে খুব স্কেরসিটি অফ মানি, বাজারের মধ্যে মানির রোল কম হওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু হতে থাকবে। তো সেটা নিয়ে ভাববার কিছু নেই, ওটা কালগত নিয়ম, আপনাকে ভাবতে হবে না, ওটা ঈশ্বরের কাজ, ওটা ঈশ্বর মেরামত করে দেবে সময় মতন করে। আর এই নক্ষত্রে থাকাকালীন চেষ্টা করবেন এডুকেশনটার প্রতি খুব ভালো করে মন দেওয়া। আমি আগেও বলেছিলাম, যখন সূর্যের ঘরে দৃষ্টি ছিল রবির, তখনও বলেছিলাম যে 3-4 মাস একটু পড়াশোনা করে নেবেন। এই সময়টাও আপনারা 11 মাস কোনো 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 বিষয়ের প্রতি যদি ব্যুৎপত্তি আনতে চান, তাহলে এই ব্যুৎপত্তি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই সময় এই নক্ষত্র অত্যন্ত ভালো বৃহস্পতি ফল দেবে, এবং আপনাকে এই ব্যাপারে মাস্টার করে দিতে পারে। বিশেষ করে সেটা যদি বললাম পুরাতাত্ত্বিক, কোনো ট্রেডিশনাল, হিস্টোরিক্যাল, সোশ্যাল কোনো সাবজেক্ট হয়, খুব বেটার ফল আপনাকে দেবে।
আমি একটু লগ্ন অনুসারে আপনাদের এবার একটু বলে দিই ডিটেলড। মেষ লগ্ন থেকে বলি, এই লগ্নের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র আপনাকে কার্মিক প্রবৃত্তি প্রচুর পরিমাণে দেবে, কাজের প্রেশার আপনাকে প্রচুর দেবে, কিন্তু কাজ আপনার দ্বারা খুব বড় ধরনের কাজ এক্সিকিউশন হবে। যদি একটু ভালো দশায় থাকেন তাহলে কিন্তু যথেষ্ট কাজের ক্ষেত্রে আপনি বুৎপত্তি পাবেন। আপনার বাড়ির যারা এল্ডার আছে তাদের জন্য আপনি তাদের কাছে আপনি অত্যন্ত একটা রোল মডেল হয়ে উঠতে পারেন, বিশেষ করে পিতামাতা বা দাদু ঠাকুমা এরকম কোনো যারা বয়স্ক ব্যক্তিত্ব আছেন, 60-এর উপরে বয়স, তাদের জন্য কিন্তু খুব বেটার রেজাল্ট আপনি এ সময় পাবেন। তবে বিবাহের যোগ এই সময় এই নক্ষত্রে আপনার নেই, সেটা থেকে আপনি অ্যাবস্টেইন থাকাটাই বেটার। অ্যাজ এ হোল একটু ব্লাড প্রেশারের প্রতি নজর রাখবেন। এই নক্ষত্র কিন্তু একটু ঊর্ধ্বগতি সম্পন্ন এবং ইথার, তারপরে একটু গ্যাস ছড়িয়ে দিতে পারে শরীরে, কোনোভাবে স্প্রেড হতে পারে, সেটা প্রেশার রেইজ করতে পারে আপনার ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে স্টেডি গ্রোথ দেবে এই নক্ষত্র। দ্বাদশে রাহু থাকা সত্ত্বেও আপনাকে বলছি স্টেডি গ্রোথ দেবে। খুব অনেস্টলি কাজ করার চেষ্টা করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে এগোনোর চেষ্টা করবেন না। এই মুহূর্তে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বুধ আছে এবং বুধ বকরি হবে, এবং লগ্নপতি ইমিডিয়েট তুঙ্গ আছে, এরপরে রাহু যুক্ত হয়ে যাবে, দ্বাদশে চলে আসবে। তাড়াহুড়ো করলে কিন্তু, আমি বারবার বলছি, এই নক্ষত্রের কিন্তু শনির নক্ষত্র, শনির নক্ষত্র কিন্তু সবসময় যোগ্য লোককে যোগ্য জিনিস দেয়, অযোগ্য লোককে কখনো যোগ্য জিনিস দেবে না, সে একদম তুলাদণ্ডে মেপে দেয়। তার ফলে সেই জিনিসটা পাওয়ার মতন নিজেকে ক্যাপেবল করুন এবং সেই পরিমাণ অনেস্টি রাখুন। না পারলে স্বীকার করুন আমি পারছি না, ডিসঅনেস্টির পথ নেবেন না। এবং যারা প্রস্টেটের সমস্যায় পুরুষরা ভুগছেন বা মহিলাদের ক্ষেত্রে যাদের বাতের সমস্যা আছে, সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, চাকরিতে অসম্ভব ভালো ডেভেলপমেন্ট শো করছে আপনাকে। এই নক্ষত্র একদম স্টেডি ডেভেলপমেন্ট দেবে, এবং আপনি যেখানেই কাজ করছেন না কেন সেখানে কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে উইদিন 4 months আপনাকে খুব নেগেটিভ দশা যদি একান্ত না থাকে, আপনাকে একটা গ্রোথ দেবে, ইনক্রিমেন্ট দেবে, এবং সোকল্ড প্রমোশনও দিতে পারে। বাট চাকরি চেঞ্জ করবেন না। বাট প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, খুব বড় কোনো সুযোগ না আসলে বিবাহের যোগও কিন্তু এই নক্ষত্র তৈরি করবে আপনার ক্ষেত্রে, তো সেটাও কারোর যদি থাকে গ্র্যাব করতে পারে। এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার রেজাল্ট বলুন বা আপনার যে অ্যাপটিটিউড বলুন, সেটার ক্ষেত্রেও আপনাকে ভালো ফল দেবে। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু নজর রাখবেন এ সময়টা। আর আরেকটা জিনিস করবেন, যেখানেই কাজ করছেন আপনার বসের সাথে কখনো কনফ্রন্টেশনে যাবেন না, ভুল বা ঠিক বলুন, ওনার কথাটাতেই আপনি স্যাংশন দেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র আপনাকে খুব স্লো গ্রোথ দেবে। গ্রোথ তো অবশ্যই দেবে, কিন্তু স্লো, কারণ এই নক্ষত্রের যে লর্ড সে কিন্তু আপনার 8th এবং 7th হাউসের মধ্যে অ্যাকচুয়ালি ঘোরাফেরা করবে, এবং অ্যাকচুয়ালি 8th হাউসেই বসে আছে এখন, এবং পরে বসে আছে মানে আগামীকাল চলে যাবে। তো আলটিমেটলি আবার চলে আসবে মকরে, কিন্তু আবার চলে যাবে। তার ফলে স্টেডি গ্রোথ দেবে, কিন্তু খুব স্লো গ্রোথ দেবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু কাজ বিগড়ে যাবে, কারণ 10th হাউসে রাহু আছে, আপনাকে সবসময় তাড়াহুড়ো করা বা হটকারিতার দিকে নিয়ে যাবে। কাজের জায়গাটা খুব সাবধানে সামলাবেন। আর শরীরের ক্ষেত্রে বলে দিই, পেটের যাদের ক্রনিক প্রবলেম আছে, ডাইজেস্টিভ প্রবলেম আছে, তারাও কিন্তু খুব সাবধানে জায়গাটাকে ট্যাকল করবেন, না হলে কিন্তু একটা ক্রনিক সমস্যা আপনার পেটে এবং ডান লাংসের দিকে হতে পারে। হার্টের ক্ষেত্রেও হালকা সমস্যা দিতে পারে। চলাফেরা করবেন সাবধানে, টোয়ের ক্ষেত্রে স্পেশালি। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই লগ্নে কিন্তু বৃহস্পতি অত্যন্ত সুফল দেবে, অত্যন্ত মানে এক্সট্রাঅর্ডিনারি ফল দেবে যারা পড়াশোনা করছেন, স্পেশালি হায়ার স্টাডি বা পড়াশোনা যাদের পেশা, মানে ধরুন মাস্টারমশাই, দিদিমণি, প্রফেসর, এরকম যারা আছেন, যে কোনো এডুকেশন লাইনে যারা আছেন, খুব বেস্ট ফল দেবে আপনাদের। এবং আপনাদের দ্বারা সমাজ উপকৃত হবে এ সময়, আপনারা নিজেরাও উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে। কিন্তু চেষ্টা করবেন বাড়ির পরিবেশ খুব সন্তর্পণে মেনটেন করা। কোনো জমি বাড়ি সংক্রান্ত যদি বিবাদ থাকে, সেটা এই অন্তত 7-8 মাস এড়িয়ে চলবেন, অন্তত সামনের বছর জানুয়ারি পর্যন্ত, না হলে কিন্তু মিটবে না বিবাদটা, আপনাকে অহেতুক টেনশন দেবে, এবং যাই হবে সেটার কিন্তু ওপরের দিকে গ্রোথ নেবে। তার ফলে নিজেকে শান্ত রাখবেন এবং স্পিরিচুয়ালি চিন্তা করবেন, তাহলেই জায়গাটা থেকে আপনি রিমুভ করে যেতে পারবেন। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখবেন।
কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র মাঝারি থেকে বেটার ফল দেবে। বিনিয়োগ যারা করতে চলেছেন তারা কিন্তু একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন। যারা ছোট বাচ্চা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো হেলথের ক্ষেত্রে খুব নজর দেবেন, স্পেশালি পেট সংক্রান্ত এবং লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে। ফিমেল হলে কিন্তু অবশ্যই লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে নজর দেবেন। এছাড়া কোনো কারণে যারা বাচ্চা আছেন বয়স মোটামুটি 12 থেকে 22-এর মধ্যে, যেক্ষেত্রে বুধ খুব অ্যাক্টিভ থাকে, বুধ কিন্তু সঙ্গদোষ তৈরি করে, সবসময় মাথায় রাখবেন। বুধের এটা বেসিক নেচার, কারণ বুধ জুভেনাইল, তো সেটার যাতে এফেক্ট না হয় সেটা একটু খেয়াল রাখবেন কোনো কারণে। স্পেশালি খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে আপনাদের নাতি নাতনি হওয়ার কিন্তু যোগ আছে, সন্তানের বিবাহের যোগও কিন্তু বেটার আছে। নতুন কোনো ভেঞ্চার শুরু করলে চিন্তা করে করবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময়টা কিন্তু একটু স্লো টাইম দেবে, একটু স্ট্যাগনেশন টাইম দেবে। খুব তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে গ্রোথ নেবে, খুব আস্তে। স্পেশালি আপনাকে বলছি জুলাই মাসের পর থেকে কিন্তু গ্রোথটা আরও স্লো হয়ে যাবে। জুলাইয়ের এন্ড থেকে নভেম্বর পর্যন্ত, সেই সময় বেশি ছটফট করবেন না, শান্ত থাকবেন। প্রকৃতিকে দেখে বুঝবেন যে কোনটা আমার দরকার ইমিডিয়েট। প্রকৃতি আপনাকে ইন্ডিকেশন দিয়ে দেবে এই সময় কীরকম করা উচিত, কীরকম উচিত নয়। সেই অনুসারে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। অন্যান্য প্রাণীরা যেরকম করে, বারবার বলছি, ভগবানের নাম উচ্চারণ ছাড়া অন্যান্য প্রাণীরা সব কাজ ঠিক করে, কারণ তারা প্রকৃতির সাথে চলে, সেটা করবেন। আর একটা জিনিস বলছি, যাদের কোনো দীর্ঘদিনের কোনো লিটিগেশন আছে, মামলা আছে জমি বাড়ি সংক্রান্ত এবং নিজেদের আত্মীয়দের মধ্যে বিবাদ, তারা কিন্তু এই সময়টা একটু রেজলিউট করে বসে যদি আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট যদি করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। ব্লাড সুগার থেকে সাবধানে থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, অসম্ভব ভালো গ্রোথের টাইম আছে, কিন্তু পয়সা আসবে খেপে খেপে, অর্থাৎ পয়সা একবারে আসবে না, কিন্তু স্টেডি গ্রোথ থাকবে। আপনি কোনো নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন, কিন্তু অভিজ্ঞ লোকের কাছে ছক দেখিয়ে, আপনার জুপিটারের পজিশন দেখে এবং স্যাটার্নের কতটা বলবত্তা আছে সেটা দেখে ব্যবসা স্টার্ট করবেন এই টাইমের মধ্যে। আর যেটা কন্টিনিউ করছেন সেটা করবেন। যারা চাকরি করেন, বিভিন্ন ডিফেন্স সেক্টরে বা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, তারা কিন্তু এ সময় নিজেদের টেম্পারমেন্টকে সাবধান রাখবেন এবং যতটা অনেস্টির সাথে, আমি বারবার বলছি অনেস্টি একটা নেচার, এটা কোনো কোয়ালিটি নয়, গুণ নয়, এটা মানুষ অনেস্ট থাকাটাই স্বাভাবিক। তো সেটা যাতে মেনটেইনড হয় সেটার খেয়াল রাখবেন। আর নাম্বার 2 হচ্ছে কোমর থেকে পা পর্যন্ত অংশে যাদের রিউমেটয়েড প্রবলেম আছে বা সাইটিকার সমস্যা আছে, তারা একটু সাবধানে থাকবেন। আর লিভারে যাদের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই প্রিকশনারি মেজার নেবেন বা ডক্টর দেখাবেন, সমস্যা হতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, অত্যন্ত ভালো সময় এটা কাজের ক্ষেত্রে, এক্সট্রাঅর্ডিনারিলি ওয়ার্ক প্লেসে ফল দেবে, আপনাকে রেইজ করিয়ে দেবে, বিজনেসের জায়গায় আপনার রেইজ করাবে। সমস্ত দিক থেকে এটা খুব পজিটিভ নক্ষত্র এবং এই নক্ষত্রের পূর্ণ ফলটা আপনি নেওয়ার চেষ্টা করুন। বাই ডিফল্ট এটা আপনাকে খুব ভালো ফল দেবে। কাজের জায়গায় অসম্ভব রেকগনিশন দেবে। জীবনসাথী আসা বা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ফ্লাকচুয়েশন করতে পারে, অর্থাৎ আপনি যারা সম্বন্ধ দেখছেন বে সময় কিন্তু একাধিক সম্বন্ধ আসতে পারে, কাছাকাছি এসে ভেঙে যেতে পারে, তেও প্রবলেম হতে পারে। বাট বিয়েটা দেবেন সামনের বছরের ফেব্রুয়ারির পরে, তাহলে বেটার হবে। এবং যাদের একটু বয়স আছে তাদের ঘরে কিন্তু সন্তানদের বিবাহ, বিশেষ করে যদি ফিমেল থাকে তার ঘরে কিন্তু নাতি নাতনি হওয়ার এ সময় যোগ আছে এবং সেটা খুব শুভ যোগ আছে। আপনার কোনো বাড়ির ক্ষেত্রে যদি কোনো ভাড়াটিয়া বাড়িওয়ালা জাতীয় সমস্যা থাকে, এই সমস্যা এই সময় কিন্তু রেজলিউট হবে, আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভাশুভ বলতে পারেন, খুব শুভও নয় খুব অশুভও নয়, উইথ রেসপেক্ট টু জুপিটার স্টার। আপনাকে বেটার ফল দেবে কিন্তু স্লো দেবে। বিবাহের জন্য অত্যন্ত ভালো ফল রয়েছে। কতদিন পর্যন্ত না, অন্তত জুলাই মাসের 3rd উইক অবধি অত্যন্ত সুফল দেবে বিবাহের ক্ষেত্রে। ফলে যারা চিন্তা করছেন তারা এই সময় কিন্তু বিবাহের জন্য করতে পারেন। 4th হাউসে রাহু আছে, শুধু বিবাহের সময় জটক বিচারটা অবশ্যই করে নেবেন এবং মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কারণ স্যাটার্নের দৃষ্টিও আছে অ্যাকচুয়ালি রাহুর উপরে। বৃহস্পতি এই সময়টা আপনাকে, যারা বিভিন্ন ওর্স, বিভিন্ন মাইনিং, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন প্লান্টে কাজ করছেন, বিভিন্ন ফার্নেসে কাজ করেন, লোহা রিলেটেড কাজ করেন, বিভিন্ন মেটাল রিলেটেড কাজ করেন, অসম্ভব ভালো ডেভেলপমেন্ট দেবে যদি একটু ভালো দশা থাকে এবং স্যাটার্ন যদি স্ট্রং থাকে। ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকবেন, বিশেষ করে রাস্তাঘাটে পায়ের দিকে।
কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় আছে এই নক্ষত্রের পোস্টিং, স্পেশালি অগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত আপনাকে স্টেডি গ্রোথ দেবে। আপনি শুধু একটু অনেস্টির পথ নেবেন, তাহলেই কিন্তু আপনাকে কোনো দিক থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে বাড়ির পরিবেশ সাবধানে রাখবেন। যাদের মোটামুটি বিবাহ হয়েছে এবং 7-8 বছরের মধ্যে আছেন, তাদের মধ্যে একটু নেগোসিয়েশনটা ঠিকঠাক রাখবেন, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেককে যথার্থ সম্মান দেবেন এবং সেটা রেসিপ্রোসিটি যাতে থাকে ব্যাপারটার মধ্যে। আর 3 নম্বর হচ্ছে যারা ভেহিকেল কেনার চিন্তা করছেন তারা এই সময়টা কিনবেন না। একদম কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি স্পেসিফাইড, তারা জুন মাসের পরে বুধ ডাইরেক্ট হওয়ার পরে কিনবেন, ভালো ফল দেবে। যারা পেটের সমস্যায়, স্পেসিক্যালি লোয়ার অ্যাবডোমেন, কোলন, কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু হলে পরে একটু ডক্টর দেখিয়ে নেবেন, জায়গাটা একটু খারাপ আছে। আর সুগার থেকে সাবধানে থাকবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলছি, মীন লগ্নের ক্ষেত্রে খুবই শুভ ফল দেবে, বাট পায়ের দিকের দুর্ঘটনা থেকে খুব সাবধান। পায়ে, স্পেশালি হাঁটু থেকে পায়ের ফিট পর্যন্ত অংশে, টোতে কোথাও দাঁড়িয়ে আছেন, পায়ের উপর দিয়ে কোনো ভেহিকেল যেতে পারে বা রিলেটেড কোনো সমস্যা হতে পারে। চাকরিতে অভাবনীয় ডেভেলপমেন্ট দেবে আপনাকে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট করিয়ে দেবে, আপনাকে ভালো রুম দেবে বসার জন্য, আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিংকে রেইজ করবে এবং আপনার মধ্যে নলেজ গ্যাদার্ড হবে, আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি ঘটবে এবং আপনি পরিবারের সাথে আপনার সম্পর্কের যদি কোথাও কোনো ল্যাকিউ না থাকে এ সময় কিন্তু সেটা মেরামত করে দেবে বৃহস্পতি। এবং আপনার মধ্যে যথেষ্ট স্পিরিচুয়াল ইনক্লিনেশন হবে এবং আপনি সেটাকে খুব পজিটিভ সাইডে ইউজ করতে পারবেন। সন্তানদের সাথে সম্পর্ক বেটার হবে। অ্যাজ এ হোল এটা খুব বেটার টাইম। বিবাহের জন্য অত্যন্ত সুসময় আছে, অন্তত অগস্ট পর্যন্ত এই সময়টাকে উপভোগ করুন, খুব ভালো সময় আপনি পাবেন। আমি দ্বাদশ রাশির লগ্নভিত্তিক ফল আপনাদের বলে দিলাম। যাদের ক্ষেত্রে রেসপেক্টিভ রাশি আছে তাদের ক্ষেত্রে এটা মোটামুটি 40% ক্ষেত্রে অ্যাক্টিভ হবে এবং যাদের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট আছে তাদের ক্ষেত্রে মোটামুটি 60 থেকে 65% অ্যাক্টিভ হবে। যদি একান্ত খুব খারাপ দশায় বা ছক অত্যন্ত উইক বাই বার্থ না হয়, তাহলে কিন্তু আপনি এর পজিটিভ এফেক্ট পাবেন। তবে অ্যাজ এ হোল এই সময় এই নক্ষত্রের এফেক্ট ভালো আছে এবং আপনারা এর সুফলটা নেওয়ার চেষ্টা করুন, যাতে এই প্ল্যানেটারি পজিশন যে একটা ক্লাস্ট্রোফোবিক পজিশন রয়েছে সেটার মধ্যে কিছুটা ভেন্ট বলতে পারেন, এটা সেই ভেন্টের সুবিধাটা আপনারা নিন। অ্যাজ এ হোল যারা প্রেগনেন্ট মহিলা আছেন তারা কিন্তু নিজের স্বাস্থ্যের নজর দেবেন এবং ডক্টরের কথা টু দ্য লেটার্স মেনে চলবেন। আর বয়স্ক মানুষেরা কিন্তু কোনো অবলম্বন ছাড়া দুম করে রাস্তাঘাটে রাতের দিকে বেরোবেন না। ভালো থাকবেন।